তামিম, সাকিব যারা যারা ছিলেন সবাই কিন্তু ক্লাব ক্রিকেট থেকে উঠে এসেছে। এত কিছুর পরও অ্যাটলিস্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন তো মাঠে যাচ্ছে। আমাদের যে ধরনের মাঠ দরকার সেটা অনেকটাই কম। মাঠে যখন খেলা হচ্ছে তখন আপনাকে কোনো না কোনো স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। আকর্ষণটাও কিন্তু কমে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের, তাদের ইনভলভমেন্টটা একটু কম। তারা যেভাবে নিজেদেরকে মেলে ধরা দরকার সেইভাবে হচ্ছে না। ফাইনালি এতদিন পরে আসলে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে, তো আজকে আবাহনী, মোহামেডান এবং প্রাইম ব্যাংকের দলবদল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আসলে এই যে এতদিন ক্লাবগুলোর এক প্রকার অনীহার কারণেই কিন্তু ডিপিএলটা বন্ধ ছিল, আসলে কি এই ক্লাবগুলোর কাছেই আমাদের ক্রিকেটটা জিম্মি? জিম্মি বললে আসলে জিনিসটা একটু অন্যরকম হবে। আমি বলবো যে ক্লাব ক্রিকেটটার সংস্কৃতি থেকেই কিন্তু আমাদের ক্রিকেটটা শুরু। আপনি এটাকে কখনোই বাদ দিতে পারবেন না, কারণ ক্লাব ক্রিকেটের অবদান অনেক বেশি এবং ক্লাব ক্রিকেটের জন্যই কিন্তু আলটিমেটলি আমাদের আকরাম ভাই, নানু ভাই, দুর্জয় ভাই এবং অন্যান্যরা যারা যারা ছিলেন, তামিম, সাকিব যারা যারা ছিলেন সবাই কিন্তু ক্লাব ক্রিকেট থেকে উঠে এসেছে। তাহলে নামটা কিন্তু আর উঠে এসেছে কিন্তু ক্লাব ক্রিকেট। আমাদের কিন্তু ডোমেস্টিক ক্রিকেটটাকে বেস করেই কিন্তু আসলে আমরা আজকে যারা সাবেক হয়েছেন বা এখন যারা আছেন তারা কিন্তু সবাই এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট, ক্লাব ক্রিকেট ঘিরেই কিন্তু আমাদের সব কিছু। আপনি ফিনান্সিয়াল সাপোর্ট বলেন, সেটা ফার্স্ট ডিভিশন হোক, সেকেন্ড ডিভিশন হোক বা প্রিমিয়ার ডিভিশন হোক না কেন, ক্লাব ক্রিকেটের অবদান অনেক অনস্বীকার্য। এটা আসলে আপনি রাতারাতি চেঞ্জ করাটাও খুব একটা সম্ভব না, এক নম্বর। দুই নম্বর হলো যে ক্লাব ক্রিকেটের ঐতিহ্যটা আজকে প্রায় 40 ইয়ার্স ধরে আমাদের এখানে চলে আসছে। সো আমি মনে করব যে দলবদলটা দেরিতে হলেও আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ নট দি সিজন, বাট ইটস বেটার যে অ্যাটলিস্ট স্টার্ট হচ্ছে, ক্রিকেটারদের মুখে হাসি ফুটেছে এবং মাঠে যারা খেলবে তারা এবং যারা পরিচালনা করবে তাদের জন্য অনেকটা ভালো, এবং এটি হওয়া উচিত আমার কাছে মনে হয়। যে ক্রিকেটারদের মুখে হাসি ফুটেছে, আসলেই ক্রিকেটারদের মুখে হাসি ফুটেছে, কিন্তু আগে যখন এই দলবদল হতো তখন একটা উৎসব আমেজ থাকতো সব দিকে, কিন্তু এখন আসলে খেলাটা মাঠে গড়াচ্ছে বা প্রিমিয়ার লিগ হচ্ছে এটাতেই প্লেয়াররা খুশি। এই জিনিসটা আসলে কেন? দুটো কারণ। একটা হলো ন্যাশনাল টিম ভিত্তিক আমাদের খেলাগুলি হচ্ছে। আমরা যখন আমরা ওডিআই বা টি20-তে যখন আমরা ভালো প্রতিদ্বন্দ্বীর একটা টিম হিসেবে দাঁড় করিয়েছিলাম, যখন রাতারাতি যখন আমরা চেঞ্জ আসলো অনেক কিছু, তখন দেখবেন যে স্ট্যাটাস পাওয়ার পরে, ওয়ান ডে বা টেস্ট স্ট্যাটাস পরে আমাদের দর্শকদের আকাঙ্ক্ষাটা ন্যাশনাল টিম ভিত্তিক হয়ে গেছে। তখন আলটিমেটলি দর্শকের যে একটা চাহিদা যেটা থাকতো আবাহনী মডার্ন খেলায়, যেটা স্টেডিয়ামে, ন্যাশনাল স্টেডিয়ামে হতো বা বিভিন্ন জায়গায় হতো, ওই জিনিসটা এখন কমতি পড়েছে বিধায় হয়তো মনে হয় যে এটার জৌলুসটা কমেছে। বাট আলটিমেটলি এটা প্রচারেরও একটা ব্যাপার আছে। আর দুই নম্বর হলো এখন শর্ট ভার্সন খেলাগুলি চলে এসছে। ওয়ান ডেতে খেলাগুলি ঢাকার বাইরে একটু বেশি আপনার খেলাগুলি পরিচালনা হচ্ছে, যেমন বিকেএসপিতে। এটা দর্শকদের জন্য খুবই ডিফিকাল্ট ওখানে যে খেলা দেখার জন্য। আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলাটা হতেই কিন্তু ঢাকা ভিত্তিক। আমি বলতে চাচ্ছি যে আমাদের ন্যাশনাল স্টেডিয়াম বা মিরপুর বা এইসব জায়গাতেই হতো। এখন এই জিনিসটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই জন্যই মাঠের আমাদের কমতি আছে, এটা আমরা সবসময় জানি। কিন্তু খেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং টাইমলি যাতে করে শেষ হয়, এর জন্য একই দিনে 3-4টা মাঠ ইউজ করার জন্য আলটিমেটলি এটা করতে হয়েছে, বাধ্য হই। কারণ আমাদের যখন থেকে আমরা স্ট্যাটাস পেয়েছি তখন আমাদের খেলার মানগুলিও বাড়া শুরু করেছে এবং খেলাধুলি অনেক বেশি শুরু হয়েছে। টুর্নামেন্ট আগে ঢাকা ডিভিশনের একটাই টুর্নামেন্ট হতো, এর আগে হতো দামাল সামার ক্রিকেট, বাট এখন অনেক বেশি খেলা হচ্ছে। টি20 হচ্ছে, বিসিএল হচ্ছে, বিপিএল হচ্ছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন হচ্ছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন হচ্ছে। তো এর জন্য আমাদের যে ধরনের মাঠ দরকার সেটা অনেকটাই কম, বাট আমাদের আরও অনেক বেশি দরকার টুর্নামেন্ট অনুযায়ী। এই জন্য খেলাটাকে যেহেতু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, তাই আর এই সমস্যাটা হচ্ছে। তাছাড়া কিন্তু আলটিমেটলি আপনি যেটা বললেন সেটাতেই আসলে আমাদের থাকতে হয়, কিছু করার নাই আর কি। খেলা অনেক হচ্ছে, টুর্নামেন্ট অনেক হচ্ছে, কিন্তু আমরা আসলে প্লেয়ার দেখছি না, আমাদের লাইন আপে কোনো ওরকম স্ট্রং কোনো প্লেয়ার আমরা পাচ্ছি না। এই বিষয়টা আসলে কিভাবে? এইটা গুড পয়েন্ট। প্লেয়ার আমাদের আছে ঠিকই, বাট আসলে পারফর্ম ঠিক মতন করতে পারছে না। আমাদের প্লেয়ারের কিন্তু কোনো কমতি নাই। আমাদের এই টিম আছে, আমাদের একাডেমি আমাদের যে ধরনের খেলা বা টিম ধরনের যে ধরনের আপনার
টিম করার দরকার, এই টিম ভিত্তিকেও কিন্তু আমাদের আছে, কিন্তু ওই ধরনের খেলাগুলি আমাদের কম হচ্ছে। আমাদের সময়ের একটা ব্যাপার আছে, প্রত্যেক ন্যাশনাল টিমের প্লেয়াররা ইন্টারন্যাশনাল ম্যাচগুলিতে একটু বেশি সময় দিতে হচ্ছে, এই জন্য আকর্ষণটাও কিন্তু কমে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের, তাদের ইনভলভমেন্টটা একটু কম। তো সব কিছু মিলে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হয় এফটিপির উপরে, তো সেটাও কিন্তু একটা বড় বাধা। আর খেলা যেটা বলছেন আপনি যে আমাদের প্লেয়ার সংখ্যা কম, আসলে আমাদের প্লেয়ার সংখ্যা কিন্তু কম না, প্লেয়ার সংখ্যা কম না, আমাদের পারফরমেন্স সেটাও আলটিমেটলি আমাদের যেটা হচ্ছে সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয় যে তারা যেভাবে নিজেদেরকে মেলে ধরার দরকার সেইভাবে হচ্ছে না। এটা নির্ভর করে হলো তাদের মানসিকতার উপরে, তাদের ডিসিপ্লিনের উপরে। এটাও একটা বড় একটা বাধা হয়ে দাঁড়াতে পারে আমার কাছে যতটুকু মনে হয়। আর একটা হয় যে টু মাচ খেলা আমাদের ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিকও যদি আমাদের ওরকম যে চাপটা, সেই চাপটা এখন তারা নিতে পারে না বিকজ অফ দি ওয়েদার, ফুডিং অ্যাবিলিটি। ন্যাশনাল টিম ভিত্তিক আমাদের বেশি যত্ন নেওয়া হচ্ছে, ক্লাব ক্রিকেটে আর একটু বেশি যদি আমরা ওই যত্নটা তারা যদি নিতে পারে তাহলে হয়তো আরও অনেক বেশি ভালো হবে। এবং আমাদের এই দেশের যে ধরনের একাডেমিগুলি আছে, অনেক ছোট ছোট একাডেমি আছে, সেই একাডেমিতে বিজনেস করার থেকে যদি প্লেয়ার প্রডিউসের দিক থেকে বেশি নজর দেওয়া হয় তাহলে দেখবেন যে আমাদের পাইপলাইনগুলি আরও অনেক বেশি ভালো হবে। এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। আমরা এবারে যদি আবার একটু ডিপিএল এ ফিরে আসি, এবারও আসলে যে পেমেন্ট বা আর্থিক যে বিষয়টা ডিপিএল এর, সেটা নিয়েও কিন্তু প্লেয়াররা খুব একটা খুশি না। তো নর্মালি দেখা যায় যে ক্রিকেটে ফাইনান্সিয়ালি ক্রিকেট আরো স্ট্রং হয় বা ক্রিকেটে টাকা বাড়ে, যদি আমি একদম বাংলা ভাষায় বলি, কিন্তু আমাদের ক্রিকেট উল্টো পথে হাঁটছে, এটা কেন? দেখেন সমস্যাটা আসলে কোথায়? দেখেন আমাদের লাস্ট 2-3 বছর ধরে কিন্তু আমাদের ইকোনমিক্যাল কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। আমাদের ব্যাংকিং সেক্টরও কিন্তু অনেকটাই ডাউনের দিকে যাচ্ছে, শেয়ার বাজার ডাউনের দিকে যাচ্ছে। আমাদের কিছু পরিবর্তনও কিন্তু আমাদের দেশে হয়েছে 2-3 বছরে। তো আলটিমেটলি ইকোনমিক্যালি যতটুকু যেভাবে স্টেবল হওয়ার দরকার সেভাবে নাই। থ্যাঙ্কস যে আমাদের ক্লাবগুলিতে এত কিছুর পরও অ্যাটলিস্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন তো মাঠে যাচ্ছে, হয়তো আগের মতন তারা পাচ্ছে না, বাট এটা কিন্তু সামনে যে হবে না তার কিন্তু গ্যারান্টি কেউ দেয় না, এটা কিন্তু চেঞ্জ হতেও পারে। ইটস এ ম্যাটার অফ টাইম। আমরা নিজেরাই এখন অনেক কিছু দেখছি যে আমাদের অয়েলিংয়ের একটা ফ্যাক্টর এখানে কাজ করছে, ঠিক মতন আমরা হয়তো জ্বালানিতে ঠিক মতন আমরা দিতে পারছি না, বা আপনি যদি দেখবেন যে ধরনের আপনার লাইনে দাঁড়িয়ে থাকে তেলের জন্য, তো এটা কিন্তু আলটিমেটলি এটাও কিন্তু এফেক্ট পড়ে সব কিছুতেই। তো এটা শুধু একটা সাইডে তো দেখলে হবে না, সব দিক থেকে হবে। আপনি কিছুদিন আগে আমরা প্লেয়াররা চাচ্ছিল যে মাঠে কেন খেলা হয় না, বাট মাঠে যখন খেলা হচ্ছে তখন আপনাকে কোনো না কোনো স্যাক্রিফাইস আপনাকে করতে হবে ফর দি বেটারমেন্ট অফ দি কান্ট্রিজ প্রবলেমস, সেটা মাথায় রেখে আসলে কাজ করা উচিত। আমার কাছে মনে হয় যে প্লেয়াররা এটা বলে থাকলেও তারা একদিক থেকে খুশি যে অ্যাটলিস্ট মাঠে তো করাচ্ছে, কিছু হলেও তো কিছু টাকা পাচ্ছে তারা। আমার কাছে মনে হয় যে এটা ভালো ভালো স্টার্ট হলে এবং আরও বেশি বেনিফিটেড হবে প্লেয়াররা। কারণ আপনি দেখেন বিপিএলের মধ্যেও এত কিছুর পরেও কিন্তু বিপিএলটা কিন্তু হয়েছে। তো সামনের সিজনে যখন আবার নতুন বোর্ড এসছে তারাও আরও জিনিসটাকে আরও আকর্ষণ করার চিন্তাভাবনা করবে। দেয়ার ইজ নো লিমিটেশনস, আমরা ভালো কিছু আসারই চেষ্টা করবে এবং আমরা আশা করব যে যারা দায়িত্বে আছেন তারা আরও অনেক কিছু চেষ্টা কিন্তু করা হয়, কিন্তু অনেক সময় ব্যাটেবেলা হয় না, বাট চেষ্টার তো কিন্তু কোনো ত্রুটি থাকে না। সো ইফস অ্যান্ড বাট আপনার থাকবেই, আমাদের এখানে অ্যাডজাস্ট করেই চলা উচিত আমি যতটুকু মনে করি। যদি ডিপিএল থেকে একটু জাতীয় দলে আসি, আমাদের নিউজিল্যান্ড সিরিজ চলছে। প্রথম ওয়ানডেতে আমরা স্পোর্টিং উইকেটের কথা বলেও দেখলাম সেই আমাদের স্লো উইকেট পুরনো, কিন্তু তারপরও আসলে আমরা নিউজিল্যান্ডের বি টিমের সাথেই পেরে উঠলাম না। তো এইখানে আসলে আমাদের ঘাটতিটা কোথায় আসলে আমরা পারছি না? নিজেদের চেনা কন্ডিশন, চেনা উইকেট কেন আমরা পারছি না? দেখেন, এটা আমার এখানে কিছু একটু দ্বিমত আছে। বি টিম বলতে আসলে কোনো টিম বলতে কিন্তু এখানে নাই, এখানে কিন্তু ন্যাশনাল টিমই এসছে, এখানে নিউজিল্যান্ড টিম এসছে, কিন্তু ওদের মেইন তো 10 জন প্লেয়ারই আসেনি। একটু বলি আপনাকে, কারণ হলো যে বি টিম বলতে এখানে সবাই যেটা বলছে এটাতে আমি একদমই দ্বিমত পোষণ করি। কারণ বি টিমই যদি হতো তাহলে ন্যাশনাল টিমের সাথে বাংলাদেশ কেন পারে না? তো এটা একটা কোশ্চেন আসছে। তো কেন আসছে না? বিকজ
এখানে যারা দেখবেন, আপনি দেখবেন এইখান থেকে 5 বছর পরেই তারা নিউজিল্যান্ড টিমের মেইন টিমের মধ্যে চলে আসবে। আন্তর্জাতিকের যে ধরনের পরিসংখ্যান বাংলাদেশ টিমের প্লেয়ারদের আছে, এক্সপিরিয়েন্স, ওদের হয়তো তা কম আছে, কিন্তু আপনি দেখেন তাদের অ্যাপ্রোচটা অনেক ইম্পর্টেন্ট। সো বাংলাদেশ টিমের অ্যাপ্রোচটাকে আসলে চেঞ্জ করা উচিত। তারা চেষ্টা করে, বাট এক্সিকিউশনটা হচ্ছে না। আপনি সারা বছর ধরে আপনি পড়াশোনা করছেন, ম্যাট্রিক পরীক্ষা এসে আপনি ফেল করলেন বা আপনি ঠিক মতন পারছেন না। ইটস অল অ্যাবাউট দি অ্যাপ্লিকেশনস। আপনি কতটুকু, কখন, কোন জায়গাটায়, কোন সময়টায় আপনার প্রয়োজন যে পারফরমেন্সটা ডেলিভারি করা, সেটা ইম্পর্টেন্ট। আপনার যত ভালোই আপনি কোচ এনে দেন না কেন, যত ভালোই আপনি বিভিন্ন ডিপার্টমেন্ট, আমি বলছি যে ব্যাটিং, বলিং, ফিল্ডিংয়ের কোচ আপনি এনে দেন না কেন, প্লেয়াররা যদি সেই এক্সিকিউশনটা মাঠের 22 গজ যদি তারা ঠিক মতো না করতে পারে, আলটিমেটলি আপনার এখানে কোনো রকম কোনো লাভ নেই। সো আপনি যদি এখানে বি টিমও বলেন বা সি টিমও বলেন, তাহলে যদি ঠিক মতন অ্যাপ্লিকেশন না হয়, আপনি এটা করতে পারবেন না। আরেকটা জিনিস হলো যে স্লো উইকেটের কথা বলছেন, স্লো উইকেটটা ফ্যাক্টর না, উইকেটটাতে অ্যাডজাস্ট করাটা ফ্যাক্টর। এই একই উইকেটে যদি নিউজিল্যান্ড টিম 249 রান করে, তারা কিন্তু একটা সময় স্ট্রাগল করছিল, বাট তারা যে অ্যাপ্লিকেশনটা করে অ্যাডজাস্ট করে 248 রানটা করেছে, টার্গেট যেটা দিয়েছে, সেটা তো বাংলাদেশ করতে পারে নাই। সো আপনার ওই জায়গাটাই আমাদের চিন্তা করা উচিত। আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় যদি আমাদের প্লেয়াররা যদি আরেকটু বেশি ওয়ার্কআউট করে, চিন্তা করে, তাহলে এটা এক্সিকিউশন করেন। ঠিক এর আগের সিরিজটাই কিন্তু পাকিস্তানের সাথে কিন্তু আমাদের এইভাবেই কিন্তু আমরা ম্যাচ জিতেছি। সো ট্রু উইকেট বললেই যে আমরা যে ম্যাচটা জিততাম তা কিন্তু না, আমাদের ম্যাচটা তো আমরা হারতেও পারতাম। বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয় যে অ্যাপ্লিকেশনটা প্রপার টাইমে হচ্ছে না, সেটাই হলো সবথেকে বড় কথা। এই যে বাংলাদেশের ব্যাটিং আসলে বরাবরই একটা চিন্তার বিষয়, এবং 3 নম্বর পজিশনে আমি যদি শান্তর কথা বলি, নাজমুল হোসেন শান্ত, তিনি আসলে তার যে পারফরমেন্সের ধারাবাহিকতা, তিনি যেভাবে আউট হচ্ছেন সেটাও চোখে পড়ার মতো, এবং তিনি স্ট্রাগল করছেন। এক কথায় আসলে তার সমস্যাটা কোথায় আপনি মনে করছেন, কোথায় সমস্যাটা হচ্ছে? আই এম নট দি টেকনিক্যাল পার্ট, আমি আসলে ওইটা এখন বলতে পারবো না। এখানে কোচ আছে, তার কি সমস্যা, এটা হয়তো আমার কাছে কেন জানি মনে হয় যে তার যে সময়টুকু, যতটুকু দরকার উইকেটে থাকার জন্য, সেটা থিতু হতে পারছে না। হয়তো খুব আর্লি স্ট্রোকে চলে যাচ্ছে, বল উইকেটের যে বিহেভিয়ার, সেটা হয়তো ঠিক মতন রিড করতে পারছে না। আমার তো মনে হয় যে বেসিকের কোনো সমস্যা আমি দেখি না, বাট ওই যে আমি যেটা আগেই বললাম যে আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক মতন ওখানে হচ্ছে না। কেন হচ্ছে না, এটার উত্তর একমাত্র শান্ত ভালো দিতে পারবে, বিকজ 22 গজে আলটিমেটলি তারাই খেলে। তার ওই সময়টায় তার প্র্যাকটিস সেশন, ফিটনেস, তার যে হার্ড ওয়ার্কিং, এটা নিয়ে কোনো রকম কোনো মানে কমতি নেই, কিন্তু ওই জায়গাটায় কেন করতে পারছে না, এটা একমাত্র শান্তই ভালো বলতে পারবে যে কেন সে করতে পারছে না। এটা আমাদের জন্য খুবই ব্যাড লাক যে ওর মতন একজন ভালো ক্রিকেটার কেন বাংলাদেশ টিমে থিতু হতে পারছে না, বা রানের মধ্যে নাই, বা কেন অফ ফর্মে হচ্ছে, কনসিস্টেন্সিটা নাই তার। এই কনসিস্টেন্সিটা ফিরে আনার জন্য আলটিমেটলি কোচ ডেফিনেটলি তারা কাজ করছে, ইন্ডিভিজুয়ালি হয়তো কথা বলছে, বাট সামথিং হয়তো কিছু ঘটছে তার ভিতরে, যেটা একমাত্র শান্তকেই আপনাকে বের হয়ে আসতে হবে, এবং শান্তকে এটাকে ফাইন্ড আউট করতে হবে যে কিভাবে এই দুঃসময় থেকে সে বের হতে পারে। এবং আমার মনে হয় যে হ্যাঁ, এটা ঠিক যে তাকে অনেক 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 বেশি সময় এবং অনেক সুযোগ সে পাচ্ছে, বিকজ একটা টিমের ক্যাপ্টেন তো সে, বাংলাদেশ টিমের তো সাবেক ক্যাপ্টেন, বা যে কোনো আরেকটা ফরম্যাটে, টেস্ট ফরম্যাটে সে ক্যাপ্টেন। তো আমার কাছে মনে হয় যে সে হয়তো খুব অচিরে হয়তো ফিরে আসবে, আমার যতটুকু বিশ্বাস আর কি। আমি যদি আফিফের কথা বলি, আফিফ কিন্তু ঠিকই উইকেটে থিতু হয়েছিলেন গতকাল, কিন্তু তারপরও তিনি হুট করেই আউট হয়ে গেলেন, উইকেটে ছিলেন তাহিদ হৃদয়। তো এক্ষেত্রে মানে আফিফ কি 6-এর সাথে ব্যাটিং করার জন্য রেডি? দেখেন, আফিফ, আমার পার্সোনাল মতে হলো আফিফ আর একটু উপরে ব্যাটিং করলে ভালো। আফিফ ইজ নট এ গুড ফিনিশার। ও ফিনিশিং কখনো কোনো সময় ধরেন ডোমেস্টিক ক্রিকেটও কিন্তু আমি দেখি নাই। ডোমেস্টিক ক্রিকেটে আফিফ ব্যাটিং করে নাম্বার 3, নাম্বার 4 অথবা নাম্বার 5, 3তে না 4-5-এ ব্যাটিং করে, বাট সেক্ষেত্রে ফিনিশিংয়ের ক্ষেত্রে আপনি দেখবেন যে ন্যাশনাল টিমে যে টাইমে সে ব্যাটিংয়ে নামে, সেটা আসলে বেসিক্যালি আমার কাছে মনে হয় যে ওটা ফিনিশিংয়ের রোলটা সে কতটুকু করতে পারবে, এটার একটা সংশয় আছে। তাকে হয়তো ওইখানে নামানোর জন্য বা খেলানোর জন্য চেষ্টা করা হচ্ছে ওই জায়গাটায় থিতু হওয়ার জন্য, কিন্তু হয়তো সে কোনো কারণে হয়তো পারছে না। আপনি এখানে কাউকে ইন্ডিভিজুয়ালি বলতে পারবেন না যে সে একজন
ফিনিশার ছিল হলো আপনার আগে যারা যারা ব্যাটিং করতেন খালেদ মাহমুদ সুজন থেকে শুরু করে বা অন্যান্য যারা আপনি দেখবেন যে অলরাউন্ডার যারা ছিলেন তারা হয়তো অনেক সময় ফিনিশে থাকতো, বাট ফিনিশিংয়ের জন্য যে ধরনের প্র্যাকটিস বা গেম প্ল্যান থাকার দরকার লোকালি বলতে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে সেটার অনেক অভ্যাস। যেমন আপনি মিরাজকে আমরা অনেক সময় ভালো ফিনিশার আমরা মনে করি, বাট সেও কিন্তু আলটিমেটলি ফিনিশারের ভূমিকায় থাকতে পারছে না, বিকজ আপনি অনেক ধরনের বাংলাদেশ টিমের ব্যাটিং অর্ডার চেঞ্জ হচ্ছে। সো আপনি কোথায় কোন জায়গায় ব্যাটিং করবেন সেটা হলো সবথেকে বড় ব্যাপার, এবং যারা করছে যে জায়গাটায় তাদের উচিত হবে তাদের দায়িত্বগুলি পালন করা। দায়িত্ব পালন করতে গেলে আপনার এক্সিকিউশনটা অনেক দরকার এবং অ্যাপ্লিকেশনটা অনেক দরকার। তো আমার কাছে মনে হয় যে আফিফকে আরেকটু চিন্তা করতে হবে এবং আফিফের জায়গাটা নিয়ে আরেকটু চিন্তা করা উচিত আমার মনে হয়। তাহলে আমাদের টাইগার স্কোয়াডে আসলে ফিনিশারটা কোথায়? দেখেন, এটা নাম ভুলে তো আপনি বলবেন না। আমরা কিন্তু একসময় রিশাদকে ফিনিশার বলতাম, হি ইজ এ গুড হিটার। অনেক ম্যাচ, দুই একটা ম্যাচ কিন্তু আমাদের জিতিয়েছে, সেই অনুযায়ী তাকে কিন্তু ওইভাবে প্র্যাকটিসও করা হচ্ছে, বাট দি ওয়ে হি গট আউট এটা একটু চোখে লাগার মতন। সো এটা তাকেও বুঝতে হবে। এবং আপনিও দেখবেন যে আমাদের যারা লোয়ার অর্ডারে আছে অনেক সময় আমরা দেখেছি যে তাসকিনও ভালো ব্যাটিং করে। লাক একটা বড় ফ্যাক্টর, বাট আমাদের লাকটাকে হয়তো অনেক বেশি সময় নিয়ে যাচ্ছে, আমাদের দেখা যাচ্ছে অনেক বেশি, আমাদের মানে নন পারফর্মিং রেজাল্টটা একটু বেশি হচ্ছে। সো ইন্ডিভিজুয়ালি সো আমার কাছে মনে হয় যে আমরা র্যাঙ্কিংয়ের কথা চিন্তা না করে আমাদের যদি দলীয়গতভাবে যদি আমরা একটু ভালো ম্যাচ জেতার জন্য খেলি তাহলে মনে হয় এটা আর একটু ভালো হয়। গতকাল আমাদের প্রথম ওয়ানডেতে শেষ 7 ওভারে 56 রান দরকার, হাতে 5 উইকেট আছে, কিন্তু সেই ম্যাচটাও আসলে 26 রানে যখন হারে, তো সমস্যাটা আসলে কোথায় ছিল গতকালের ম্যাচের এই শেষ 7 ওভারে? ডট বল বেশি খেলা। সো আমরা দেখেন আমরা এই জায়গাটাতে অনেকটা পিছিয়ে পড়েছি। আমরা কিন্তু শর্ট রান নিতে পারি নাই, বা আমরা ট্যাপ করে রান নিতে পারি নাই, যেটাকে আমরা অনেক সময় বলি না যে চুরি করে রান নেওয়া, সেটাও কিন্তু আলটিমেটলি আমাদের করা হয়নি। আর ওদের বোলিং অ্যাটাকটা দেখবেন, ওরা কিন্তু দেখবেন যে জায়গাটায় আমাদের শর্টস খেলার প্রবণতা বেশি থাকে সেই জায়গাটাই তারা কিন্তু ফিল্ড প্লেসমেন্টটা করেছে, এবং তারা কিন্তু অনেকগুলি বাউন্ডারিও কিন্তু সেভ করেছে অনেক দুর্দান্তভাবে। বাউন্ডারি রানগুলি আপনি দেখবেন অনেক যেটা 4 হওয়ার পর্যন্ত তারা কিন্তু ডাইভ দিয়ে শুরু করছে। তো ফিল্ডিংটাও কিন্তু নিউজিল্যান্ড টিমের অনেকটাই কিন্তু সেখানে দেখবেন যে প্রায় 20-25 রান কিন্তু তারা সেভও করেছে। আমরা কিন্তু ম্যাচটা হেরেছি কিন্তু সেই 20-25 রানেই। সো যেখানে আপনি যেটা বললেন যে 7 ওভারে 42 বলে আমাদের 56 রান দরকার ছিল, সেখানে আমরা 4 মারতে খুব বেশি সময় হয়েছে। তৌহিদুদের উপরে চাপটা পড়েছে, বিকজ সে নিজের থেকে দেখেছে যে নাম্বার 5 এসছে, সে নিজে দেখেছে যে 7টা উইকেট পড়তে, 5টা উইকেট পড়তে, সেজন্য সে ডেফিনেটলি লাস্ট উইকেটে একটু সুযোগ সে নিতে চেয়েছিলই, বাট পার্টনারের অভাবে তাকে ওই প্রেশারটুকু তার কাছে চলে গেছে। আর একটা পার্টনারশিপ যেটা আপনি বললেন যে এখানে শর্ট সিঙ্গেলসগুলো আমরা নিতে পারি নাই, আর পার্টনারশিপটা আমরা বড় করে নেই। যারা সেট হয়েছে তারা সেট আসলে আলটিমেটলি কেউ তৌহিদ ছাড়া হতেই পারে নাই। সো ওইটাই বললাম যে আমাদের সেট হওয়া দরকার ছিল। সেটটা হতে গেলে উইকেটের আচরণটা আমাদের বোঝা উচিত ছিল, ওই আচরণ অনুযায়ী আমাদের অ্যাপ্লিকেশনটা করা উচিত ছিল। সেটা পুরোটাই লাস্ট ম্যাচে অনুপস্থিত ছিল, ম্যাচ হারার কারণে আমার কাছে তাই মনে হয়। 20 তারিখের ম্যাচে আসলে একাদশে কোনো পরিবর্তন অথবা উইকেটে মানে কি ধরনের পরিবর্তন করলে আসলে 20 তারিখের ম্যাচটা আমরা জিততে পারবো? খুব ডিফিকাল্ট টু সে। আপনি আগের থেকে ম্যাচ জেতার কথা কেউ বলতে পারবে কিনা আমি ঠিক জানি না, বাট প্রিপারেশনটা আপনি নিতে পারেন। সেটা দুভাবে হতে পারে। এক হলো উইকেটের আচরণটা কিরকম হবে, আপনি আগের থেকে জানেন যে মিরপুর উইকেট হতেও পারে অথবা নাও হতে পারে। ইট ডিপেন্ডস অন দ্যাট পার্টিকুলারলি ডেট। 20 তারিখে কী ধরনের উইকেটে খেলা হবে, ব্যাটিং উইকেট বা স্পোর্টিং উইকেট আমি যেটা বলবো, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এখন যে পেস অ্যাটাক আছে তাতে স্পোর্টিং উইকেট খেলা ভালো। দুর্দান্ত আমাদের ফাস্ট বলার আছে। আরেকটা কারণ হলো আমাদের মূল বলার যেটা আমরা সবসময় বলে থাকি, মুস্তাফিজের অনুপস্থিতিটা যেটা আমাদের গতকালকে অনেকটাই টের পেয়েছি আমরা। বাট আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের ইনক্লুশনটা একটা বাড়তি প্রেরণা দিবে, এবং আরেকটা ব্যাটার আমার মনে হয় যে মুস্তাফিজের 3টা ফাস্ট বলার এবং আপনার সৌম্যকে হয়তো এখানে একটা সুযোগ দেওয়াটা যেতে পারে।
যদিও এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার, সে ডিজার্ভ করে। এখন যেহেতু দল তাকে এখন প্রয়োজন আছে, একটা ব্যাটিংও তার কাছ থেকে আমরা পাবো, যেহেতু টপ অর্ডার এবং মিডল অর্ডারে আমরা ফেল করছি। আর একটা ব্যাপার হলো যে তার কাছ থেকে আমরা বোলিংটাও পাবো। সো টিম ম্যানেজমেন্ট হয়তো এই ব্যাপারটা একটু চিন্তা করতে পারে। থ্যাংক ইউ সো মাচ নিয়ামুর রশিদ রাহুল আজকে স্টার প্লেতে স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে।